বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,37,395 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,13,325 জন এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 6,650 জনের। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 68,67,577 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 3,98,586 জনের। অন্যদিকে আসামে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত। আসামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,324 জনে। অপরদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতালিকেও টপকে করোনায় ষষ্ঠ স্থানে উঠে এলো ভারত। এদিকে ভারতে লকডাউন কিভাবে ব্যর্থ, 5টি গ্রাফ দিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর। অপরদিকে ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি ভারতে, মাস্ক না পরায় হাঁটু দিয়ে গলা চেপে ধরল পুলিশ। অন্যদিকে আলিপুর আদালতে করোনার তাবা, 2 বিচারকের শরীরে ভাইরাস সংক্রমণ। অপরদিকে আগুন নিয়ে খেলছে ভারত, ভুগতে হবে ফল, ফের হুঁশিয়ারি চীনের। এদিকে আমেরিকার কথা বিশ্বাস করে ভারত যেন ভুল না করে, দাবি চীনা সংবাদ মাধ্যমের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে গোটা বিশ্বজুড়ে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই শেষ নয়, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের গ্রাফ ঊর্ধ্বমুখী। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,635 জন এবং নতুন করে মৃত্যু হয়েছে 35 জনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ও তার স্ত্রী ভর্তি করাচির সামরিক হাসপাতালে। এবং সর্বশেষ জানিয়ে দেব, করোনায় আক্রান্ত ইডির 6 অফিসার সিল করা হলো হেডকোয়ার্টার। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,37,395 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,13,325 জন এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে 6,650 জনের। সুতরাং এখনও 1,17,408 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতালিকেও টপকে করোনায় ষষ্ঠ স্থানে উঠে এলো ভারত। এক সময় করোনার বরকেন্দ্র হয়ে উঠেছিল ইতালি, এবার সংক্রমণের বিচারে সেই ইতালিকেও পিছনে ফেলে দিল ভারত। দেশে এই মুহূর্তে করোনা সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যে 2,37,000 পেরিয়ে গেছে। আগের সপ্তাহে চীনকে করোনা আক্রান্তের বিচারে পার করেছিল ভারত। 29 মে থেকে প্রত্যেক দিন 8,000 বা তার বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসছে। 2 জুন 2 লক্ষ পেরিয়ে যায় আক্রান্তের সংখ্যা। এখন প্রত্যেক 15 দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা আশঙ্কার বার্তা দিয়ে বলছেন, এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসবে, অর্থাৎ ভারতের সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরান, জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে দিয়েছে ভারত। চলতি সপ্তাহের শেষে স্পেনকেও পিছনে ফেলে দেবে ভারত। জুনের মাঝপথে ইউকেকে পেরিয়ে যাবে। চীনের একদল গবেষক জানিয়েছেন, ভারতে জুন মাসের মাঝামাঝি সময়ে দিনে 15,000 করে বাড়বে আক্রান্তের সংখ্যা। জুনের শুরুতে বর্তমানে 8,000 বেশি করে হচ্ছে সংক্রমণ। ফলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিন্তার বাজ স্বাস্থ্য আধিকারিকদের কপালে। প্রথমে সংক্রমণ আয়ত্তের মধ্যে থাকলেও যখন থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করে কেন্দ্র, তবে থেকেই যেন ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ, এমনটাই দাবি বেশ কিছু বিশেষজ্ঞদের। এমনভাবে চলতে থাকলে অন্য আরও ইউরোপের দেশকে পার করে ভারত 4র্থ স্থানে চলে আসতে পারে বলে শঙ্কা করছেন গবেষকরা, যা যথেষ্ট চিন্তার বিষয়। অন্যদিকে গোটা বিশ্বজুড়ে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই শেষ নয়, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক দেশই যেখানে সংক্রমণ কমছে, সেখানে অনেক জায়গাতেই আবার পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে দেখা গেছে। ফেব্রুয়ারি মার্চ থেকে সংক্রমণের বাড়বান্তের পর থেকে একটানা লকডাউন চলছে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই। কিন্তু তার জেরে ব্যঙ্গে পড়ছে দেশীয় অর্থনীতি, কাজ হারাচ্ছেন কোটি কোটি মানুষ, ব্যঙ্গে পড়ছে শিল্প, চাষবাসের পরিকাঠামো। এমতাবস্থায় অনেক দেশই বর্তমানে সংক্রমণের মাঝেও লকডাউনে বেশ কিছু শিথিলতা এনেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তার জেরেই আবারও নতুন করে সংক্রমিতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অনেক দেশেই লাগু করা হয়েছে অনেক লকডাউনের বিধিনিষেধ। তাই বর্তমানে নতুন করে সংক্রমণের বাড়াবাড়ন্ত রুখতে প্রতিটি দেশের নাগরিককে সতর্ক করতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুকে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে
প্রত্যেককেই বিভিন্ন সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। এদিন জেনেভায় জাতিসংঘের একটি সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বলতে গিয়ে হুর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, লকডাউন খানিক শিথিল হওয়ার ফলে আমরা বিশ্বের বিভিন্ন দেশেই আবারও করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখছি। আমরা শুধুমাত্র ইউরোপের কথা বলছি না। লকডাউন খানিক উঠতে থাকলে, সামাজিক দূরত্বের বিধিনিষেধ শিথিল হলে অনেকেই হয়তো ভাবছেন করোনার বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে, কিন্তু লড়াই জারি আছে। গোটা বিশ্বের কোনো না কোনো জায়গায় একটিও এই প্রাণঘাতী ভাইরাসের খোঁজ পাওয়া গেলে তার নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অপরদিকে ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি ভারতে মাস্ক না পরায় হাঁটু দিয়ে গলা চেপে ধরল পুলিশ। হাঁটু দিয়ে এক ব্যক্তির গলা চেপে ধরে আছে পুলিশ। এক দৃশ্য রাজস্থানের যোধপুরে। ঠিক যেভাবে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে খুন করেছে মার্কিন পুলিশ সবিন। নিঃশ্বাস নিতে পারছিল না বলে ছটফট করছিলেন মিনিয়াপুলিসের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি। 8 মিনিট পর সাদা চামড়ার সবিন যখন হাঁটু আলগা করে, ততক্ষণে ফ্লয়েডের মৃত্যু হয়েছে। মার্কিন পুলিশের নৃশংস হত্যাকাণ্ডের ওই ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। ওই একই কায়দায় সমকরণ নামে রাজস্থানের এক ব্যক্তিকে কাবু করার চেষ্টা করল যোধপুরের পুলিশ। ফ্লয়েডের ঘটনার সঙ্গে পার্থক্য, রাজস্থানের এই ব্যক্তির মৃত্যু হয়নি। তার দোষ ছিল মাস্ক পরে রাস্তায় বেরোননি তিনি। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন একেবারে জর্জ ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি। ওই পুলিশকর্মীকে শাস্তি দেওয়ার দাবিতে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে টহল দিচ্ছিলেন কয়েকজন পুলিশ। সে সময়ই সমকরণকে মাস্ক না পরে রাস্তার ধারে বসে থাকতেই দেখেন 2 পুলিশকর্মী। কেন মাস্ক পরেননি তিনি জিজ্ঞেস করা হয়। খানিক বাদেই পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে যেতে সমকরণকে মাটিতে ফেলে তার গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন এক পুলিশকর্মী। এগিয়ে আসেন স্থানীয় মানুষজন। তাদের হস্তক্ষেপেই সমকরণকে ছেড়ে দেন ওই পুলিশকর্মী। তবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। পুলিশকে শারীরিক নিগ্রহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সমকরণের বিরুদ্ধে। তবে এই ঘটনায় পুলিশকর্মীর বিরুদ্ধে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। এদিকে আগুন নিয়ে খেলছে ভারত, ভুগতে হবে ফল। ফের হুঁশিয়ারি চীনের। ভারত এবং রাশিয়াকে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলিতে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এই প্রস্তাবে সেভাবে উৎসাহ দেখায়নি। তবে ভারতকে পাশে পেতে মরিয়া ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আন্তর্জাতিক স্তরে ভারতের এই গুরুত্ব বৃদ্ধিতে যথারীতি বিচলিত চীন। একে লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ। তার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের ভারতকে G7 গোষ্ঠীতে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রীতিমতো ক্ষুব্ধ বেজিং। কার্যত হুঁশিয়ারি সুরেই বেজিং জানিয়েছে ভারত আগুন নিয়ে খেলছে, যার ফল তাদের ভুগতে হবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারত, রাশিয়া এবং কয়েকটি অন্য দেশকে G7-এ অন্তর্ভুক্ত করে এই গোষ্ঠীকে G10 বা G11 হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উন্নত দেশগুলির লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ভারত চীন সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বেজিংকে আরও চাপে রাখতেই মার্কিন প্রেসিডেন্ট এমন চাল চেলেছেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। সেখানে আরও বলা হয়েছে আমেরিকার ইন্দো প্যাসিফিক নীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ একদিকে ভারতীয় অর্থনীতি বিশ্বের 5ম বৃহত্তম, অন্যদিকে ভারতের কাছে সুবিশাল সেনাবাহিনী রয়েছে। গ্লোবাল টাইমসের রিপোর্টে ভারতের বর্তমান সরকারকে ক্ষমতালোভী বলে কটাক্ষ করা হয়েছে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত ভারত সরকার বুঝতে পারছে না বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাছাড়া সীমান্ত বিবাদ নিয়ে দরাদরিতে নিজেদের আরও শক্তিশালী প্রমাণ করতেই ভারত আমেরিকার মতো দেশের সাহায্য নিতে চাইছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতে বেশ কিছু সংগঠন চীনের বিরুদ্ধে গুজব ছড়ালেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও ওই রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে। এশিয়ায় চীনের প্রভাব যত বাড়ছে তত দুনিয়া জুড়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। চীনের প্রভাব কমাতে G7-কে সম্প্রচারিত করার পরিকল্পনা করা হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যমে অভিযোগ তোলা হয়েছে চীন ক্রমাগত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারত তাদের শত্রুই ভাবে। আর সেই কারণেই দুদেশের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। চীনের তরফে পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুত্বের বদলে চীনের সঙ্গে শত্রুতা করলে তার বড়সড় খেসারত দিতে হবে ভারতকে। এর আগে আমেরিকার সঙ্গে তাদের বিবাদে নাক না গলানোর জন্য ভারতকে সাবধান করেছিল চীন।
হুঁশিয়ারি দিয়ে চীন আরও দাবি করেছিল আমেরিকার সঙ্গে তাদের সংঘাত চূড়ান্ত রূপ নিয়ে ঠান্ডা যুদ্ধের দিকে গড়ালে ভারত যদি আমেরিকার পক্ষ নেয় তাহলে তার ফল খারাপ হবে, সেক্ষেত্রে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যমের ওই রিপোর্টে। সেখানে বলা হয়েছে ভারতকে যদি আমেরিকার গুটি হতে চায় তাহলে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হবে এবং ভারতের অর্থব্যবস্থায় জোরদার ধাক্কা লাগবে। বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির কোমর ভেঙে গেলে তার থেকে খারাপ যে ভারতের পক্ষে কিছু হবে না তাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। অপরদিকে ভারতের লকডাউন কিভাবে ব্যর্থ, 5টি গ্রাফ দিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর। দেশজুড়ে লকডাউন করেও করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। কেন্দ্রের লকডাউন সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যর্থ। কেন্দ্রীয় সরকারকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 5টি গ্রাফ দিয়ে দেখিয়ে দিলেন লকডাউনের পরেও কিভাবে ভারতে করোনা ভাইরাস অতিমারী পরিস্থিতি বেড়েছে। একটি টুইটে 5টি গ্রাফ পোস্ট করেছেন রাহুল গান্ধী। ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন ও ভারতের লকডাউনের একটি তুলনা টানা হয়েছে গ্রাফে। রাহুল গান্ধীর পোস্ট করা গ্রাফে দেখা যাচ্ছে লকডাউনের ফলে ইতালি, স্পেন, জার্মানি ও ব্রিটেনে করোনা ভাইরাস সংক্রমণের হার কমে গিয়েছে, সেখানে ভারত উল্টে বেড়েছে। ক্যাপশনে লিখেছেন এইভাবেই ভারতে লকডাউন সম্পূর্ণ ব্যর্থ। অপরদিকে কলকাতার আলিপুর আদালতে করোনার তাবা, 2 বিচারকের শরীরে ভাইরাস সংক্রমণ। এবার আদালতের অন্তর্মহলের তাবা বসালো করোনা। ভাইরাস সংক্রমণ হলো আলিপুর আদালতের 2 বিচারকের শরীরে। এই প্রথম কোনো আদালতের বিচারক করোনা আক্রান্ত হলেন। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবারই তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে, তারপরই করোনা সংক্রমণের কথা জানা যায়। ওই 2 বিচারকের সংস্পর্শে আসা প্রত্যেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 2 বিচারকের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আতঙ্কিত আলিপুর আদালতের প্রায় সকল বিচারক। এদিকে 1 জুন থেকে অনেকটাই শিথিল লকডাউন। কন্টেইনমেন্ট জোন ছাড়া প্রায় সর্বত্রই শিথিল নিয়মকানুন। খুলেছে অফিস, দর্শনার্থীদের জন্য খুলেছে ধর্মস্থানও। আনলক 1-এর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে একাধিক জায়গা। এবার স্বাভাবিকের পথে কলকাতা হাইকোর্টও। একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা হাইকোর্টের অফিসার ও কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এবার আগামী 11 জুন থেকে পরীক্ষামূলকভাবে কলকাতা হাইকোর্ট চালুর কথা ঘোষণা করেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রায় চট্টোপাধ্যায়। পরীক্ষামূলকভাবে আদালত চালু হলেও এখনই শুরু হবে না স্বাভাবিক কাজকর্ম। কয়েকটি মাত্র বেঞ্চ বসবে। মেনে চলতে হবে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি। এছাড়াও আদালত চত্বরে জারি থাকবে একাধিক বিধিনিষেধ। আনলক 1-এর শুরুতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত এবং আক্রান্তের নিরিখে প্রায় প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে। এই সময়ে সামান্য অসাবধানতার ফলও মারাত্মক হতে পারে বলেই বারবার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে তা সত্ত্বেও বহু ক্ষেত্রেই মিলছে অসাবধানতার প্রমাণ। অন্যদিকে করোনা সংক্রমণের জেরে ফের লকডাউন হতে পারে ত্রিপুরায়। করোনা সংক্রান্ত কোনো রকম তথ্য কোনো আধিকারিক দেবেন না, এই বিষয়ে বলবেন একমাত্র মন্ত্রী রতনলাল নাথ। এমনই নির্দেশ জারি হয়েছে। ত্রিপুরা এখন উত্তর পূর্ব ভারতের মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয়, প্রথম হলো আসাম। সংবাদ মাধ্যমের তথ্য না প্রকাশের এই অবস্থানের মাঝেই ফের লকডাউনের পথে যেতে চলেছে ত্রিপুরা সরকার। বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে সূত্রের খবর। যদিও শুক্রবার আগরতলায় মহাকরণ থেকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন নতুন করে লকডাউন হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। 3 দিকে বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা ত্রিপুরায় করোনা সংক্রমণের সর্বশেষ হিসাবে 694 জন রোগী মিলেছে। সুস্থ হয়েছেন 173 জন। আর সীমান্তের ওপারে বাংলাদেশে প্রবল করোনা সংক্রমণ হচ্ছে। বাংলাদেশে সাধারণ ছুটি তুলে নেওয়ার পরেই চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে করোনার বড়সড় সংক্রমণ শুরু হয়। শনিবার থেকে কক্সবাজারে পুরোপুরি লকডাউন শুরু হয়েছে। এরপরেই বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এলাকায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। তবে এখনই পর্যন্ত ত্রিপুরায় করোনা রোগীর মৃত্যু নেই। এদিকে বাড়তে থাকা সংক্রমণের কারণে সিপাহী জেলা, উদয়পুর, দলাই, গোমতী, খোয়াই, ঊনকোটি, কৈলাসহর, ধর্মনগর জেলায় বিশেষ নির্দেশিকা পাঠিয়ে 100 শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে সরকার। অপরদিকে বাংলাদেশে নতুন করে 2635 জন কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 35 জনের। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন 63,026 জন আর মৃত্যু হয়েছে 846 জনের। নিয়মিত সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত 24 ঘন্টায় 12,486টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার 21.10%, অর্থাৎ প্রতি 5 জনের নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন 521 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 13,321 জন। অন্যদিকে করোনায় আক্রান্ত ইডির 6 অফিসার সিল করা হলো হেডকোয়ার্টার। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের 6 অফিসার। এই 6 অফিসারের সঙ্গে সম্প্রতি সংস্পর্শে এসেছেন এরকম আরও 10 অফিসারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 2 দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে ইডির সদর দপ্তর। সম্প্রতি ইডির এক জুনিয়র আধিকারিক প্রথম করোনা আক্রান্ত হন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী থেকে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ডেপুটেশনে ছিলেন তিনি। তারপরেই আরও কয়েকজন ইডি অফিসারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। হাওয়ালা অপরাধ এবং টাকা নয়ছয়ের তদন্ত করে থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম 6-এ ঢুকে পড়েছে ভারত। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এখন ভারতের স্থান 3 নম্বরে, আমেরিকা এবং ব্রাজিলের পরেই। অপরদিকে করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, তার স্ত্রী মেহজাবিনও করোনা পজিটিভ। দুজনকেই করাচির একটি সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর। এই ঘটনার জেরে দাউদের রক্ষী ও অন্য কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের করাচিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, তবে বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। মুম্বাইয়ের ডাংরিতে জন্মগ্রহণ করা দাউদ ইব্রাহিম কাসকর করাচির বাসিন্দা দীর্ঘদিন ধরেই, যদিও পাকিস্তান তা অস্বীকার করে। দাউদ ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে, কেননা 1993-এর মুম্বাই বিস্ফোরণে তাদের প্রধান অভিযুক্ত হিসেবে ধরা হয়।